আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া, তোমাদের সাথে মিল্টনস টপ 100 কোর্স নিয়ে চলে আসছি। আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাসে আমরা রসায়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দেখব। তো আমরা মিল্টনস টপ 100 কোর্সে টোটাল টপিক দেখতেছি হচ্ছে 100টা, এর ভিতরে কেমিস্ট্রি দেখতেছি হচ্ছে আমরা 35টা। সো প্রথম 3-4 দিনে আমরা এই কেমিস্ট্রির 35টা টপিক আগে তোমাদের দিয়ে দিব। সো এইটা প্রথম ক্লাস, যেহেতু এটা হয়তো আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হবে, এবং এই টোটাল 100টা যে ভিডিও রেকর্ডেড ক্লাস পাবা, এই 100টার ভিতরে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ক্লাসই স্মার্ট বোর্ডে নেওয়ার জন্য। মোটামুটি ধরো 30-40টা ক্লাস আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করেও নিতে পারি। আমার এই মাসেই হচ্ছে স্মার্ট বোর্ড কেনার কথা আছে, প্রসেসিং চলতেছে, একটু টাকা পয়সার ঘাটতি আছে, বাসা থেকে আব্বু আম্মু টাকা পয়সা ম্যানেজ করে দিতেছে। সো সব মিলায়ে একটু টাকা পয়সার ঘাটতির কারণে এখনো নিতে পারিনি, তবে ইনশাল্লাহ এই মাসে নিয়ে ফেলবো। তোমরা যারা যারা জয়েন করছো এখন এই কোর্সে, বাকি যারা করতে চাচ্ছ আমার সাথে, তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো। তোমরা যত দ্রুত জয়েন করবা তত দ্রুত আমি জাস্ট কথা বলে রাখছি, টাকাটা দিয়ে স্মার্ট বোর্ডটা নিয়ে নিব, তারপরে তোমাদের সাথে নিয়মিত স্মার্ট বোর্ডে ক্লাস হবে। এখন আমি আমার হচ্ছে যে প্রতিষ্ঠানে আমি কাজ করি ওদের স্মার্ট বোর্ডে, আমার প্রতিষ্ঠানের স্মার্ট বোর্ডে শুট করতেছি। সো এই ক্লাসের আজকে আমরা যে প্রথম টপিকটা দেখবো, প্রথম টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে তুমি সচরাচর প্রশ্ন সবসময় আসতে দেখবা। মানে ধরো তুমি অ্যাডমিশন টেস্ট দিতেছো, এই অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রিতে যত জায়গা থেকে প্রশ্ন আসে তার ভিতরে এটা একটা কমন জায়গা। ব্যাপারটা কেমন, ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দিচ্ছ, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জিএসটি, এগ্রি, অন্যান্য চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যেখানেই পরীক্ষা দাও না কেন, কোনো না কোনো জায়গায় তুমি এই টপিক থেকে একটা এমসিকিউ পাবাই। তো এই টপিকটার গুরুত্ব এত বেশি যে তুমি যদি শিখে রাখো, জাস্ট 20 মিনিটের ক্লাসটা করে নোট করে রাখো, এই টপিক থেকে তুমি কোথাও না কোথাও একটা এমসিকিউ পাবাই। এবং এমসিকিউটা স্বাভাবিকভাবে সহজে পারবা না তুমি। সাপোজ তুমি গদ বাঁধা মুখস্থ করলা, টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানলা না, এমসিকিউ সলিউশনের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানলা না, তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা না। সো এই 20 মিনিটের ক্লাসে তুমি একদম টোটালি A to Z আইডেন্টিফাই করতে পারবা যে আসলে তোমার আরহেনিয়াস, ব্রুনস্টেড-লাউরি এবং লুইস তত্ত্ব, এখান থেকে আসলে এমসিকিউ কিভাবে সলিউশন করতে হয়। সো আমরা প্রথমেই দেখি, আমাদের প্রথমে 3টা টপিক আছে, একটা হচ্ছে আরহেনিয়াস, একটা ব্রুনস্টেড-লাউরি, একটা লুইস। সো আমরা প্রথমে আরহেনিয়াস নিয়ে কথা বলবো। সো তুমি জানো যে আরহেনিয়াস এই কথাটা, এটা মেইনলি হচ্ছে তোমার কি অম্লক্ষারের ভিতরে, তাই তো? মানে অম্লক্ষার আইডেন্টিফিকেশনে আরহেনিয়াস যেই তত্ত্ব দিচ্ছে সেটা। সো আরহেনিয়াস বলছে, অম্ল সংজ্ঞা দিতে যে বলছে, অম্ল হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারে। সো জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করবে তারা হচ্ছে অম্ল। আর ক্ষার কারা? ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রক্সাইল মাইনাস আয়ন দান করবে, OH মাইনাস আয়ন দান করবে, তারা হচ্ছে ক্ষার। এবার এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে জলীয় দ্রবণ, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরহেনিয়াস তত্ত্ব জলীয় দ্রবণ ছাড়া কাজই করতে পারে না। সো কেউ যদি জলীয় দ্রবণে থাকে এবং তারপরে সে যদি হাইড্রোজেন প্লাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করতে পারে, তার মানেই সে অ্যাসিড, তার মানেই সে ক্ষার। এখন ধরো জলীয় দ্রবণে কারা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখো HCl অ্যাকোয়াস সলিউশনে যদি থাকে তাহলে সে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। H2SO4 এ যদি অ্যাকোয়াস সলিউশনে থাকে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। HNO3 নাইট্রিক অ্যাসিড এ যদি অ্যাকোয়াস সলিউশনে থাকে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। H3PO4 ফসফরিক অ্যাসিড যদি অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণে থাকে তাহলে তারা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। তো যারা যারা এখানে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারতেছে, এরা সবাই কিন্তু অ্যাসিড, এরা সবাই অ্যাসিড। এখন যদি কেউ হচ্ছে হাইড্রক্সিল মাইনাস আয়ন ডোনেট করতে পারে জলীয় দ্রবণে, তাহলে তারা ক্ষার। কিভাবে চিনবো? যেমন দেখো সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস আয়ন ডোনেট করতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সিল আছে এবং পাশে AQ দেয়া আছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাশে AQ দেয়া আছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাশে AQ দেয়া আছে। সো এইগুলা দেখে আমরা বলতে পারবো যে এরা সবাই আরহেনিয়াস তত্ত্ব মতে অ্যাসিড এবং ক্ষার। তাহলে চেনার জন্য আমাদের জাস্ট 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন, আর একটা হচ্ছে হাইড্রক্সিল মাইনাস আয়ন এবং জলীয় দ্রবণ, এই 3টা জিনিস। এখন যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে কি আরহেনিয়াস
তোমার অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করতে পারবে? উত্তর হচ্ছে না, জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা করতে পারবে না। সো কোথাও যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে সে ব্যাখ্যা করতে পারবে না। সাপোজ ধরো আমরা একটা স্বাভাবিক অ্যাসিড দেখলাম H2SO4, এই অ্যাসিডটা স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে না। এ জলীয় দ্রবণে যখন যাবে তখন এ ডিসোসিয়েট বা ভেঙে যাবে, ভেঙে যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়নে পরিণত হবে। সো যখন সে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়নে পরিণত হচ্ছে তখন যে সে কিন্তু আরহেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড, সে এখন আরহেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড। তাহলে এখন বলো তো, যদি আমি এরকম বলি যে আয়রন সালফেট, তারপরে হচ্ছে কপার সালফেট, আয়রন অক্সাইড, এইগুলা কি আরহেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড বা বেস কিছু ব্যাখ্যা করা যায়? উত্তর হচ্ছে না। সো এমসিকিউতে দিবে নিচের কোনটি আরহেনিয়াস তত্ত্বমতে অম্লক্ষার না, তখন তোমাকে এইগুলো আইডেন্টিফাই করতে হবে। কেন? কারণ দেখো এখানে আয়রন সালফেট, এর ভিতরে কোনো হাইড্রোজেন প্লাস আয়নও নেই, হাইড্রক্সিল মাইনাস আয়নও নেই, আবার জলীয় দ্রবণও নেই। কপার সালফেট নাই, আয়রন অক্সাইড নাই। তাহলে এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে এগুলাকে তুমি আরহেনিয়াস দিয়ে অ্যাসিড ক্ষারের আন্ডারে আনতে পারবা না। তাহলে অ্যাসিড ক্ষারের আন্ডারে আনতে পারবো কাকে? আমরা এই যে উদাহরণগুলো দিছি এগুলাকে। সো এগুলাকে আমরা অ্যাসিড ক্ষারের আন্ডারে আনতে পারছি। আচ্ছা, তার মানে আমাদের আরহেনিয়াস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসলো। এই যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো আরহেনিয়াস থেকে মনে রাখলেই তুমি আরহেনিয়াস রিলেটেড কোশ্চেন পারবা। এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক যেটা আমরা দেখব সেটা হচ্ছে আরহেনিয়াসের পরে ব্রোনস্টেড লাউরি। সো ব্রোনস্টেড লাউরি এই কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় একটা কথা আসা উচিত, আসতে হবে, না হলে তুমি কোশ্চেন অ্যানালিসিস করতে পারবে না এবং তুমি হচ্ছে যে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে না। ব্রোনস্টেড লাউরি কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় আসবে যেটা হচ্ছে প্রোটনীয় মতবাদ। মতবাদটার নাম কি? প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ মানে হচ্ছে এ প্রোটন দান এবং প্রোটন গ্রহণ নিয়ে কাজ করে। প্রোটন কারা? প্রোটন হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন। হাইড্রোজেন প্লাস আয়ন হচ্ছে প্রোটন। এখন বলবো ভাই হাইড্রোজেন প্লাস আয়ন প্রোটন কেন? দেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে। এই হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখানে শুধুমাত্র একটা প্রোটন থাকে, এর ভিতরে অন্য কিছু নাই। এই জন্য হাইড্রোজেন প্লাস আয়নকে আমরা প্রোটন বলি। আমরা হাইড্রোজেন প্লাস আয়নকে কি বলি? প্রোটন বলি। তাহলে যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন হচ্ছে প্রোটন, তাহলে আমরা ব্রোনস্টেড লাউরি মতবাদকে প্রোটনীয় মতবাদ বা হাইড্রোজেন প্লাস আয়ন মতবাদ বলতে পারবো। এখন বলবো ভাই হাইড্রোজেন প্লাস আয়ন মতবাদ কেন বলবো? দেখো, কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে, হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, তাহলে সে অ্যাসিড। তাহলে সে কি? তাহলে সে হচ্ছে অ্যাসিড, বাংলায় বললে অম্ল। সো কেউ হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারলে সে অ্যাসিড। আর কেউ যদি এই হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করতে পারে, গ্রহণ মানে কি? নিজে নিবে। গ্রহণ করতে যদি পারে তাহলে সে হচ্ছে বেজ। বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ক্ষার। বেজ মানে ক্ষার। তার মানে এখন কিন্তু আর জলীয় দ্রবণ লাগছে না। কোথাও যদি আমি আইডেন্টিফাই করতে পারি যেখানে একটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে, ওইটা দেখে বলে দিতে পারবো যে আচ্ছা এই অ্যাসিড, এ ক্ষার। শুধু আমার আইডেন্টিফাই করতে হবে যেখানে হাইড্রোজেন প্লাস আয়ন আছে কি নাই। তাহলে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি হাইড্রোজেন প্লাস আয়ন কোথায় কোথায় আছে। যেমন দেখো, যারা অ্যাসিড হাইড্রোজেন প্লাস আয়ন আছে কিনা দেখি। যেমন দেখো HCl, অবশ্যই এখানে আমার জলীয় দ্রবণ লাগতেছে না, একটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে, এই হাইড্রোজেন সে দিতে পারবে। আচ্ছা, H2SO4 সালফিউরিক অ্যাসিড, অবশ্যই এখানেও হাইড্রোজেন প্লাস আয়ন আছে, দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে। আচ্ছা, H3PO4, অবশ্যই এখানেও হাইড্রোজেন প্লাস আয়ন আছে। আচ্ছা, তারপর হচ্ছে HClO4, এই যে যৌগগুলা, এই যৌগগুলাতে প্রত্যেকটাতে হাইড্রোজেন প্লাস আয়ন আছে। তার মানে হাইড্রোজেন প্লাস আয়ন যেহেতু আছে, এরা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে। ডোনেট যদি করতে পারে তাহলে তারা কি? তারা হচ্ছে অ্যাসিড। এবার কেউ যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে সে ক্ষার। অ্যাকসেপ্ট কারা করতে পারে? অ্যাকসেপ্ট কারা করতে পারে আমরা যদি একটু আইডেন্টিফাই করি। যেমন দেখো, HSO4 মাইনাস হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে। NH3 অ্যামোনিয়া হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে। CO3 2 মাইনাস হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে। তারপরে PO4 2 মাইনাস হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে। দেখো এগুলা সব একটা করে হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে। কিভাবে করতে পারবে এটাও দেখাই দিচ্ছি। তাহলে এরা যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে, এরা সবাই কিন্তু এখানে আমাদের ক্ষার হিসেবে কাজ করবে। এরা সবাই কি হিসেবে কাজ করবে? এরা সবাই আমাদের ক্ষার হিসেবে কাজ করবে।
বুঝছো কিনা? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝে থাকি তাহলে আমরা উপরে অ্যাসিড দেখলাম, নিচে ক্ষার দেখলাম। এবার বলবা ভাই এইটা কেমনে অ্যাকসেপ্ট করে, এটা তো বুঝি নাই। দেখো, আমরা যদি অ্যামোনিয়া NH3 এর সাথে একটা হাইড্রোজেন প্লাস আয়ন বিক্রিয়া করাই NH4 প্লাস আয়নে পরিণত হয়, যেটা একটা ক্ষার। তার মানে এই যেহেতু অ্যামোনিয়া হাইড্রোজেন প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করতে পারছে, তাহলে এটা কি, এটা ক্ষার হিসেবে কাজ করলো। দেখো CO3 2- এ একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করে দেখো CO3 মাইনাস আয়নে পরিণত হলো। তার মানে এও কিন্তু একটা অ্যাকসেপ্ট করছে। সো অ্যাকসেপ্ট করার কারণে এ নিজেও কিন্তু এখানে কি হিসেবে কাজ করছে ভাইয়া, ক্ষার হিসেবে কাজ করছে। সো এইভাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাসিড এবং ক্ষার আইডেন্টিফাই করতে পারলাম। অ্যাসিড এবং ক্ষার আইডেন্টিফাই করতে পারলাম কোন মতবাদ অনুযায়ী? ব্রোনস্টেড লাউরি এই মতবাদ অনুযায়ী আমরা অ্যাসিড ক্ষার আইডেন্টিফাই করলাম। সো ব্রোনস্টেড লাউরি মতবাদটাকে আমরা মেইনলি বলি হচ্ছে প্রোটোনীয় মতবাদ। প্রোটোনীয় মতবাদ। এবার এই জায়গাতে আমাদের আরেকটা কনসেপ্ট শিখতে হবে। ব্রোনস্টেড লাউরির কনসেপ্টের ভিতর একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে উভয়ধর্মী কনসেপ্ট। উভয়ধর্মী, যেটাকে আমরা আরেকটা ওয়ার্ডে বলি অ্যামফোটেরিক। সো উভয়ধর্মী কনসেপ্ট বা অ্যামফোটেরিক কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু আমাদের শিখতে হবে। উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। সো উভয়ধর্মী বা অ্যামফোটেরিক কথাটার মানে কি? দেখো, একটা যৌগ যদি অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে তখন তাকে আমরা অ্যামফোটেরিক বলি। তার মানে কি, এই জায়গা থেকে আমরা নোট নিব, এ হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার উভয়ের মতো আচরণ করে। অ্যাসিড প্লাস ক্ষার উভয়ের মতো আচরণ করে, উভয়ের মতো আচরণ করে। অ্যাসিড ক্ষার উভয়ের মতো যদি আচরণ করে তখন সে হচ্ছে অ্যামফোটেরিক। ওকে, এবার আমরা একটু উদাহরণ দেখি। যেমন ধরো CO3-, এই যে যৌগটা আমরা নিলাম এ অ্যামফোটেরিক যৌগ। কিভাবে অ্যামফোটেরিক যৌগ? এই CO3- দেখো একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে CO3 2- আয়ন প্লাস হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হতে পারে। যখন সে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে তখন সে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতেছে। সো ডোনেট করার কারণে এ কিন্তু এখানে অ্যাসিড হিসেবে কাজ করলো, অ্যাসিড হিসেবে বা অম্ল হিসেবে কাজ করলো। এবার দেখো এই সেম CO3- একটা হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্টও করতে পারে। অ্যাকসেপ্ট করলে H2CO3 তে পরিণত হলো। তাহলে দেখো এই জায়গাতে কিন্তু সে গ্রহণ করছে, এখানে কিন্তু সে গ্রহণ করছে। যেহেতু গ্রহণ করছে, এখানে কিন্তু সে এখন ক্ষার হিসেবে কাজ করলো। কি হিসেবে কাজ করলো? ক্ষার হিসেবে কাজ করলো বা বেজ হিসেবে কাজ করলো। তাহলে দেখো একই যৌগ যদি অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে তখন সেটাকে আমরা উভয়ধর্মী বা অ্যামফোটেরিক পদার্থ বলি। দেখো আরো অ্যামফোটেরিক পদার্থ আছে, যেমন দেখো আমরা SO4-, এটাও কিন্তু তোমার উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। এটাও কিন্তু উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। দেখো একটা হাইড্রোজেন ছাড়তেও পারে, একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে। পানি হচ্ছে উভয়ধর্মী বা অ্যামফোটেরিক। কেন? কারণ পানিও তোমার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। তাহলে পানিও আমরা উভয়ধর্মী বা অ্যামফোটেরিক হিসেবে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? আমরা আরহেনিয়াস দেখলাম, ব্রোনস্টেড লাউরি দেখলাম। ব্রোনস্টেড লাউরির ভিতরে আমাদের বেসিক কনসেপ্ট শিখলাম যে কারা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারে, কারা অ্যাকসেপ্ট করতে পারে, কখন অ্যাসিড হবে, কখন ক্ষার হবে। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখলাম, সেটা হচ্ছে অ্যামফোটেরিক কনসেপ্ট। একই পদার্থ যদি তোমার অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে তাহলে হচ্ছে অ্যামফোটেরিক পদার্থ। তাহলে যদি এরকম MCQ দেয় যে নিচের কোনটি অ্যামফোটেরিকের মতো আচরণ করে, নিচের কোনটি অ্যামফোটেরিক, পারবা না? নিচের কোনটি অ্যামফোটেরিক, পারবো কিনা? সো নিচের কোনটি অ্যামফোটেরিক এরকম যদি দেয় তাহলে আমাদের উদাহরণ হিসেবে দিয়ে দিবে H2SO4, তারপরে দিয়ে দিবে হচ্ছে পানি, তারপরে দিয়ে দিবে হচ্ছে SO4-, তারপরে দিয়ে দিবে হচ্ছে ধর হচ্ছে NH3 অ্যামোনিয়া। তাহলে এর ভিতরে কে কে অ্যামফোটেরিক বলো তো? দেখো এর ভিতরে আমরা যদি অ্যামফোটেরিক খোঁজার চেষ্টা করি, দেখো এই পানি হচ্ছে অ্যামফোটেরিক পদার্থ, HSO4- অ্যামফোটেরিক পদার্থ। সালফিউরিক অ্যাসিড শুধু ছাড়তে পারে, গ্রহণ করতে পারে না, তাহলে এটা অ্যামফোটেরিক না। অ্যামোনিয়া শুধুমাত্র গ্রহণ করতে পারে, ছাড়তে পারে না, তাহলে এটাও অ্যামফোটেরিক না। তাহলে দুইটা হচ্ছে আমাদের অ্যামফোটেরিক পদার্থ। তাহলে আমরা যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে তো পারবো, আশা করি পারবো। এবার আসো আমাদের পরবর্তী অংশে আসি। আচ্ছা, এখানে আমাদেরকে আরো কয়েকটা পেজ নিতে হবে, আমি পেজ নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাই দিই। ওকে, সো এরপরে আমাদের হচ্ছে পরবর্তী একটা পেজ নিয়ে আমরা একটু দেখি যে
আরো কি কি কনসেপ্ট আছে, আরো চমৎকার চমৎকার কিছু কনসেপ্ট আছে। দেখো এই জায়গাতে ব্রোনেস্টেড লাউরিতে কনজুগেট বলে একটা কনসেপ্ট আছে, কনজুগেট বা অনুবন্ধী। দেখো একটা সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন প্লাস আয়নকে ছাড়বে, ছেড়ে HSO4 মাইনাস আয়নে পরিণত হবে, তো এই জায়গাতে এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু ছাড়লো, মানে কি দান করলো। তো দান করলে সে তো দাতা, দাতা হলে কি বলতো, সে হচ্ছে অম্ল হিসেবে কাজ করছে। এবার এই দাতা দান করার পর দেখো তো যেটা দান করছিল সেটা এখন সে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে না, যেটা দান করছিল সেটা এখন সে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে। সো কেউ যদি দান করে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে তাহলে এ হচ্ছে এখন গ্রহিতা হিসেবে কাজ করবে, গ্রহিতা হিসেবে কাজ করবে। সো গ্রহিতা হিসেবে কাজ করলে এই জিনিসটা এখন আমাদের কি হিসেবে কাজ করবে, এটা এখন কিন্তু ক্ষার হিসেবে কাজ করবে। মানে এই যেহেতু প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে তার মানে এখন কি ক্ষার। সো প্রোটন কেউ যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এখন সে ক্ষার, তাহলে H2SO4 বা HSO4 এখন ক্ষার হিসেবে কাজ করছে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে যে অম্ল ছিল, এই অম্ল থেকে যেই ক্ষার তৈরি হলো, এই ক্ষারকে সরাসরি ক্ষার বলে না, একে বলা হচ্ছে অনুবন্ধী ক্ষার। একে কি বলে, একে বলা হচ্ছে অনুবন্ধী ক্ষার। ইংলিশে বললে কনজুগেট বেজ, কনজুগেট বেজ, ঠিক আছে, অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেজ। এখন কোন একটি অম্ল যদি শক্তিশালী হয়, কোন একটি অম্ল যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী ক্ষার হবে হচ্ছে দুর্বল, মাথায় রাখতে হবে। কোন একটি অম্ল যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী হবে সব সময় দুর্বল, কোন একটি অম্ল যদি দুর্বল হয় তার অনুবন্ধী হবে সব সময় শক্তিশালী, ঠিক অপোজিট। সো শক্তিশালী হলে দুর্বল আর দুর্বল হলে শক্তিশালী, এটাও মাথায় রাখবো, ঠিক আছে, এটাও মাথায় রাখবো। এবার ভালো করে খেয়াল করো, তার মানে আমরা যদি কনজুগেটের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, এই জায়গাতে SO4 মাইনাস একটা হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করে তোমার HSO4 মাইনাস আয়নে পরিণত হলো, তাহলে এই জায়গাতে কে ক্ষার কে অ্যাসিড দেখো তো। দেখো এই জায়গাতে HSO4 মাইনাস যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করছে, গ্রহণ করার কারণে এ কিন্তু ক্ষার, আর এ গ্রহণ করার পরে এখন দেখো একটা ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করছে, এখন কিন্তু একটা সে ছাড়তে পারে, যেহেতু সে ছাড়তে পারে এ কিন্তু এখন আমাদের কি বলতো অ্যাসিড হিসেবে কাজ করবে। সো এই হচ্ছে আমাদের অ্যাসিড। তার মানে এই অ্যাসিডটা, এই ক্ষারটা নর্মাল ক্ষার, আর এই অ্যাসিডটা অনুবন্ধী অ্যাসিড। কি অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিড, কারণ অন্য একটা থেকে উৎপত্তি, অন্য একটা থেকে নেয়ার পরে উৎপত্তি, এজন্য অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে প্রশ্ন কেমন দিবে, খুব সিম্পল প্রশ্ন দিবে, ট্রিক মাথায় রাখবা, এইটা মাথায় রাখলেই তুমি এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে সেটা পারবা। প্রশ্ন এরকম দিবে যে HSO4 মাইনাস এর অনুবন্ধী অম্ল বের করো, অম্ল বের করো। সো আমাদের এই জিনিসটার অনুবন্ধী অম্ল বের করতে হবে। খেয়াল করো, এই জিনিসটার অনুবন্ধী অম্ল বের করতে হবে। কি বের করতে হবে? অম্ল বের করতে হবে। তাহলে অম্ল যদি বের করে তাহলে এ কি হিসেবে কাজ করছে বলতো? অনুবন্ধী অম্ল বের করতে বলছে, তার মানে এ নিজে ক্ষার হিসেবে কাজ করছে। দেখো এইটুকু ট্রিক জাস্ট এইটুকু মাথায় রাখলেই তুমি এটা পারবা। আমার জিজ্ঞেস করছে অনুবন্ধী অম্ল বের করো, অম্ল বের করতে বললে সে নিজে কি হিসেবে কাজ করছে? ক্ষার হিসেবে কাজ করছে। নিজে কি হিসেবে কাজ করছে? ক্ষার হিসেবে কাজ করছে। সো এ যদি নিজে ক্ষার হিসেবে কাজ করে তাহলে HSO4 মাইনাস ক্ষার হিসেবে কাজ করলো, তাহলে ক্ষারের কাজ কি? ক্ষারের কাজ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করা, তাহলে অ্যাকসেপ্ট করলে H2SO4 এ রূপান্তর হয়ে গেল। তার মানে এই জিনিসটার অনুবন্ধী অম্ল, এই জিনিসটার অনুবন্ধী অম্ল কি বলতো? H2SO4। আজান দিচ্ছে, আজানের ব্রেক নিয়ে তারপরে আমরা আবার রেকর্ডটা কন্টিনিউ করব। সো আজানের পরে আমরা আরেকবার কন্টিনিউ করি। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে 20 মিনিটের ভিতরে রাখার কথা, বাট এই টপিকটা একটু খুব ইম্পর্টেন্ট টপিক, এটা বোঝাইতে যে হয়তো আমাদের ক্লাসটা একটু 20 মিনিট ক্রস করবে। সো ওভারঅল আমরা চেষ্টা করব কিছু ক্লাস 20 মিনিটের একটু কমে 16-17 মিনিটে কভার করতে, আবার কিছু ক্লাস হচ্ছে 20-25 মিনিট সময় নিয়ে কভার করে দিতে, যাতে তোমাদের হচ্ছে এই ব্যাপারগুলোতে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসে। সো এই যে প্রশ্নটা আমি বললাম, এই প্রশ্নটা তোমার মাথার ভিতর ক্লিয়ার কিনা এটা তুমি একটু আমাকে কমেন্টে জানাও, কারণ হচ্ছে এই প্রশ্ন তুমি হুবহুব পাবা যে H2SO4 মাইনাসের অনুবন্ধী অম্ল বের করো। সেম ভাবে যদি তোমাকে এরকম বলি, হ্যাঁ অনুবন্ধী অম্ল কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে গেছি, আমরা যদি এরকম বলি CO3 মাইনাস এর অনুবন্ধী ক্ষার বের করো, অনুবন্ধী ক্ষার বের করো। সো অনুবন্ধী, আচ্ছা অনুবন্ধী ক্ষার তো হবে না এটা, আচ্ছা এটা অনুবন্ধী ক্ষার হবে না, এটা অনুবন্ধী অম্লই হবে। সো অনুবন্ধী অম্ল বের করো, অম্ল বের করো।
সো তোমার অনুবন্ধী অম্ল বের করতে হবে, অম্ল বের করতে হবে, তার মানে কি অম্লকে বের করতে হবে, তার মানে নিজে কি হিসেবে কাজ করবে, অম্ল বের করলে নিজে কাজ করবে ক্ষার হিসেবে, তার মানে এই অংশটা কিন্তু এখন ক্ষার হিসেবে কাজ করছে। এখন সিম্পলি চিন্তা করো CO3 2- ক্ষার হিসেবে কাজ করছে, মানে কি, মানে এ এখন হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারবে, হাইড্রোজেন প্লাস আয়ন অ্যাকসেপ্ট করলে এই CO3- পরিণত হয়। আরেকটা যদি অ্যাকসেপ্ট করে, দেখো আবার যদি এই CO3- আরেকটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে H2CO3 তে পরিণত হয়। তো আমরা এই দুইটা যে কোনো একটাকে কিন্তু অনুবন্ধী অম্ল বলতে পারবো, কারণ দুইটার উৎপত্তি এই CO3 2- থেকে, CO3 2- থেকে দুইটারই উৎপত্তি, এই CO3- এই H2CO3 দুইটারই উৎপত্তি ওখান থেকে। তাহলে যেহেতু এইটার অম্ল বের করতে বলছে, অম্ল কিন্তু এটা দুইটা যে কোনো একটা হবে। সো অপশনে যেটা থাকবে সেইটা অনুযায়ী তুমি এই জায়গাতে জাস্ট দাগিয়ে ফেললে হয়ে গেল, জাস্ট এইটুকু করলেই হচ্ছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল ক্ষার নিয়ে কথাবার্তা। এরপরে আসো অনুবন্ধী অম্ল ক্ষার ছাড়াও আমরা যদি এখান থেকে আরেকটু দেখি, আমাদের লাস্টের যেই টপিকটা ছিল সেটা হচ্ছে লুইস। সো লুইস থেকে আমাদের এখানে কি কি আসে আমাদের এটা জানতে হবে। দেখো লুইসের ক্ষেত্রে আমাদের বেসিকটা হচ্ছে লুইস থিওরি বা লুইস তত্ত্ব অনুযায়ী, লুইস তত্ত্ব হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন মতবাদ। সো ভালো করে লিখে নিবা, লুইস হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন মতবাদ, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন দেখে চিনতে হবে যে সে অ্যাসিড নাকি ক্ষার। সো লুইসের ক্ষেত্রে আমরা সবসময় মুক্ত জোড় ইলেকট্রন দেখে চিনবো। সো মুক্ত জোড় ইলেকট্রনকে ইংলিশে আমরা লন পেয়ার বলতে পারি, লন পেয়ার ইলেকট্রন, বা আমি এখন থেকে এটাকে সাংকেতিকভাবে এলপি দিয়ে চিহ্নিত করবো। হ্যাঁ, সো এলপি মানে লন পেয়ার ইলেকট্রন। সো লন পেয়ার ইলেকট্রন দেখে চিনতে হবে। এখন ধরো কেউ একজন লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড হবে নাকি ক্ষার হবে, এটা আমরা কিভাবে বুঝবো? সো অম্ল বা অ্যাসিড এইটা চেনার উপায় কি? অ্যাকর্ডিং টু লুইস অ্যাসিড যারা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তারা হচ্ছে অ্যাসিড। মাথায় রাখতে হবে। দেখো এই যে জিনিসটা আমি লাইনটা লিখে দিলাম, এই লাইনটাই মনে রাখলেই তোমার সব ইজি হয়ে যাবে। লাইনটা মনে রাখারও ট্রিক আছে। দেখো লন পেয়ার ইলেকট্রন কি মুক্ত জোড় ইলেকট্রন অ্যাকসেপ্ট কথাটার মানে কি গ্রহণ করতে পারলে সে হচ্ছে অ্যাসিড। এবার বলবো ভাই অ্যাকসেপ্ট ইংলিশে কেন লিখলেন? দেখো মনে রাখার সহজ উপায় হচ্ছে অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ, তার মানে লন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে যে অ্যাকসেপ্ট করতে পারে সেই অ্যাসিড, যে গ্রহণ করতে পারে সেই অ্যাসিড। দেখো এতক্ষণ হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট যে করতে পারতেছিল সে ছিল অ্যাসিড, হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট যে করতে পারতেছিল, তারপর হচ্ছে যে অ্যাকোয়াস সলিউশন হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট যে করতে পারতেছিল সে ছিল অ্যাসিড। বাট এখন এসে উল্টায় কি হয়েছে? অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাসিড হচ্ছে। অ্যাকসেপ্টটা কি? লন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। এবার বলবো ভাই লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে এরকম যৌগ কারা? দেখো এরকম যৌগ খুঁজলেই পাওয়া যাবে। যেমন দেখো আয়রন ক্লোরাইড, এরা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তারপরে দেখো BF3, তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই সবই হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এবার বলবো ভাই আপনি কেমনে মনে রাখলেন এই জিনিসটা? দেখো এই জায়গাতে মনে রাখার একটা সহজ ট্রিক হচ্ছে এই যে আয়রন BF3, তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, প্রত্যেকের ডি অরবিটাল আছে এবং সেই ডি অরবিটাল ফাঁকা অবস্থায় আছে। সো যেহেতু ডি অরবিটাল ফাঁকা অবস্থায় আছে, ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন তারা অ্যাকসেপ্ট করতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। সো বাইরে থেকে যখন ইলেকট্রন আসবে তখন এই ফাঁকা ডি অরবিটালে বসলে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে যখনই আমরা অম্ল চিনতে চাইবো কি হিসাবে? লুইস তথ্য অনুসারে, তখন আমরা দেখব যে ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। ফাঁকা ডি অরবিটাল থাকলে সেগুলোতে হবে। আরো একটা আছে কার্বন ডাইঅক্সাইডেও ফাঁকা ডি অরবিটাল আছে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। সো FeCl3, FeCl2, BF3, সালফার ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলা সব লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই উদাহরণগুলাই পাবা। জিঙ্ক ক্লোরাইডও পাবা। হ্যাঁ, জিঙ্ক ক্লোরাইডও পাবা। আই গেস জিঙ্ক ক্লোরাইডও মাঝে মাঝে দিয়ে, জিঙ্ক ক্লোরাইড নাও পাইতে পারো। এই উদাহরণটা বাদ দাও, এই কটা দিছি, এই কটার ভিতর থেকেই তুমি কোশ্চেন পাবা, বুঝছো? আরো দু একটা উদাহরণ পাইলে যদি তুমি এক্সট্রা পাও সেটা তুমি জাস্ট এই নোটটার সাথে অ্যাড করে নিও। এরপরে দেখো যারা হচ্ছে ক্ষার কারা, আমরা যদি একটু ক্ষারের দিকে তাকাই, ক্ষার কারা? সো ক্ষার বা বেজ এরা হচ্ছে তারাই যাদের লন পেয়ার ইলেকট্রন আছে এবং তারা এই লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। ডোনেট মানে দান। সো ডোনেট বা দান করতে পারলে তারা হচ্ছে আমাদের এখানে বেজ বা ক্ষার। সো ক্ষার হচ্ছে তারাই
যাদের লন পেয়ার ইলেকট্রন আছে, যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট বা দান করতে পারে। এবার লন পেয়ার ইলেকট্রন ডোনেট বা দান করার জন্য মানে মুক্ত যৌগ ইলেকট্রন দান করার জন্য তার তো মুক্ত যৌগ ইলেকট্রন থাকতে হবে, তাই না? না থাকলে সে কই থেকে দান করবে? এখন থাকার জন্য যে সমস্ত যৌগে একাধিক মুক্ত যৌগ ইলেকট্রন থাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। এরকম যৌগ কারা? দেখো ভালো করে খেয়াল করলে দেখবা NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে, তাই না? অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে। H2O পানি, পানিতে দেখবা যে অক্সিজেনের উপর এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে। PH3 এরপর ফসফরাসের উপর এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে। তারপরে দেখো অ্যামিন RNH2 অ্যামিন, অ্যামিনের উপর মুক্ত যৌগ ইলেকট্রন আছে। পাশাপাশি তুমি ক্লোরিন মাইনাস আয়ন নিতে পারো, মুক্ত যৌগ ইলেকট্রন আছে। তারপরে দেখো ফ্লোরিন মাইনাস আয়ন নিতে পারো, সায়ানাইড মাইনাস আয়ন নিতে পারো, তাই না? ব্রোমিন মাইনাস আয়ন নিতে পারো, হাইড্রোক্সিল মাইনাস আয়ন নিতে পারো। এই সবগুলাতে মাইনাস আয়ন যেগুলোতে আছে এগুলোতে মুক্ত যৌগ ইলেকট্রন থাকে। তো যেহেতু এগুলোতে মুক্ত যৌগ ইলেকট্রন থাকে তাহলে এরা সবাই এখানে আমাদের কি হিসেবে কাজ করছে? এরা সবাই এখানে আমাদের ক্ষার হিসেবে কাজ করছে। ক্ষার কারা? যারা হচ্ছে মুক্ত যৌগ ইলেকট্রন ডোনেট করতে পারে, যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। সো এই উদাহরণগুলো থেকে হুবহুব তুমি এমসিকিউ পাবা, হুবহুব এমসিকিউ পাবা, হুবহুব এমসিকিউ পাবা। রিটেনেও তোমার হচ্ছে এইগুলার ব্যাখ্যা দিয়ে দিতে পারে। যে অনুবন্ধী যে কনসেপ্টটা শেখালাম না, অনুবন্ধীর এই কনসেপ্ট, অনুবন্ধীর কনসেপ্ট থেকে তুমি রিটেন কোশ্চেন পেতে পারো। সো আশা করি এই টোটাল টপিকটা তুমি একদম ক্লিয়ারলি কনক্রিটলি বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই কোর্সের ক্লাসগুলো তুমি করবা। এই কোর্সের ক্লাসগুলো মিল্টন ভাই সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে তোমাদেরকে একদম গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করি এই 100টা টপিক থেকে তুমি হিউজ নাম্বার অফ কোশ্চেন হুবহুব তোমার অ্যাডমিশন টেস্টে কমন পাবা। সো যারা যারা এই কোর্সে এখনো জয়েন করনি দ্রুত জয়েন করে ফেলো। জয়েন করার প্রসেস খুব সিম্পল, জাস্ট তুমি আমাদের বিকাশ রকেট নগদ নাম্বারগুলোতে 400 টাকা পেমেন্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপে বললে আমরা তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। আরেকটা জিনিস মাথায় রাখবা, তুমি শুধুমাত্র কঠোর পরিশ্রম করলে কখনোই চান্স পাবা না, তোমাকে নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে। সো তোমাদের হাতে এখন যেই 2 মাস 2.5 মাস 3 মাস সময় আছে, এই সময়টাতে একদম নিয়মিত কঠোর পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে। আর সেই ভালো কিছুর অপেক্ষায় মিল্টন ভাইও তোমাদের সাথে থাকবে। দেখা হবে বিজয়ে তোমার সাথে তোমার ক্যাম্পাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।